তাদের পতনে শেষ পর্যায়ে এসে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তারা সই করেনি। মানে এই যে এখানে পেছনে হেডিংয়ের মধ্যে লিখেছেন না, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ। আমি এরকম বুঝি, আকাঙ্ক্ষা যখনই বলেন, মানুষের সবসময়ই আকাঙ্ক্ষা থাকে আরও সুন্দর একটা জীবনের। এই যে জীবন যাপন করছি, তার চাইতে যাতে সেই যাপিত জীবন সুখের হয়, ভালো হয়, উপভোগ্য হয়। অনেকটা শামসুর রহমানের কবিতার মতো, আমরা এমন বাগান চাই, বাগান মানে দেশ, এখানে উনি বুঝিয়েছেন, যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে। বাগানের সৌন্দর্যটাই তো ফুল। সেই ফুল সবসময় আমরা ছুঁতে পারি না, কিন্তু তার কাছে যাতে সহজে পৌঁছে যেতে পারি। কবিতাটা পরে আরও সুন্দর আছে, যাই হোক কবিতার চর্চা করছি না। উনি এরকম বলেছেন, সেই বাগানে ঘাসের উপর শুয়ে পায়ের উপরে পা তুলে দিব্যি পা দুটো অকারণ নাড়ব মাঝে মাঝে। এরকম দেশ হতে পারে আমাদের? ভাবতেই কীরকম লাগে না? কিন্তু এই স্বপ্ন নিয়েই তো লড়াইটা হয়েছিল। একটা সুন্দর দেশ, সুন্দর জীবন। আবারও বলছি, যেই জীবন যাপন করার মধ্যে একটা আনন্দ আছে, যেই জীবনের মধ্যে অবস্থান করে জীবনের স্বাদ দেওয়া যায়, ভালো লাগে। কিন্তু বাংলাদেশ কেমন? আমাদের যুবকরা পারলে মালয়েশিয়াতে চাকরি নিয়ে যায়, মধ্যপ্রাচ্যে যায়, আমেরিকাতে যায়, অন্যান্য জায়গায় যায় আরও ভালো জীবন পাওয়ার জন্যে। যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলবেন, কেউই কিন্তু তাদের সেখানকার প্রবাস জীবন নিয়ে কষ্টের কথা বলে না। এক ধরনের সিকিউরিটি আছে, যাই কামাই করে তারপরে তার পেটের ক্ষুধা কেমনে নিবারণ করা হবে, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা করতে হয় না। আমার ছেলে বাইরে থাকে, করোনা যখন হয় তখন তার চাকরি চলে গেছে 1.5 বছরের মতো টরন্টোতে। এই 1.5 বছর সরকার বেতন দিয়েছে, চাকরি নাই তবু বলেছে পরে যখন চাকরি পাবে তখন তোমার বেতন থেকে ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা শোধ করে দিও। আমাদের এখানে 6 কোটি মানুষের কোনো ইনকামই নেই, কোনো ইনকাম নাই। হতদরিদ্র যে মানুষ, তারাও ধরেন এই 6 কোটিরই মতো। সেই 6 কোটি মানুষের রোগে কোনো ডাক্তার দেখাবার অবস্থা নেই। যদি কোনো ডাক্তার দয়া করে দেখলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, সেই প্রেসক্রিপশন নিয়ে উনি ওষুধ কিনবেন, তার টাকা নেই। এইটা একটা দেশ হলো? এই জন্যে এত লড়াই, এত বড় মুক্তিযুদ্ধ, আন্দোলনের পরে আন্দোলন, অভ্যুত্থানের পরে অভ্যুত্থান। আমরা যখন এইবারও আন্দোলন করছি, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন মানুষ আমাদেরকে এই প্রশ্নই করেছে যে আন্দোলন করে লাভটা কি? সরকার বদলাবে, একটা দলের বদলে আর একটা দল যাবে, আমাদের ভাগ্যের তো কোনো বদল হবে না। তখন আমরা বলেছিলাম, আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না, আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায়, যাতে মানুষের ভাগ্য বদলায়, মানুষের জীবন বদলায়। আর সেই জন্যে সংস্কার করতে হবে। কয়েকটা বিষয় ছিল তার মধ্যে। প্রথম হচ্ছে, জবরদস্তিমূলক ক্ষমতা দখল বন্ধ করতে হবে। স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ কবর দিয়ে দিতে হবে। মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায়, ভোট দেবার অধিকার পায়, নিজের মত ব্যক্ত করবার অধিকার পায়, মানুষ যাতে মানুষের মতো মর্যাদা পায়, সেই রকম একটা ব্যবস্থা করতে হবে। অতএব সংস্কারের কথা যখন বলি, তখন আমি প্রত্যেককে বোঝার জন্য বলি, প্রথম সংস্কারটা হচ্ছে, ইংরেজিতে যদি বলি এরকম, রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল। স্বৈরাচার, স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে। কেউ যাতে গণতন্ত্রের কান টেনে লম্বা করে না দিতে পারে, কেউ যাতে ইচ্ছা মতো ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে যেতে না পারে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, এরকম যেন না হয়।
আমাদের সংবিধানে তো এরকম ব্যাপার ছিল। শেখ মুজিবুর রহমান মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বহু বছরের সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত সংসদীয় গণতন্ত্র ভেঙে চুরে বাকশাল বা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এরকম কিছু করতে চাই যাতে এরকম কেউ না পারে। শেখ হাসিনা একদল করেননি, কিন্তু এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এমনভাবেই তিনি সংবিধানকে, আইনকে ব্যবহার করতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে কিছু করা যায়নি। কোনো ভোটই হয়নি, দিনের ভোট আগের রাত্রে হয়েছে, তবু সেটা সংবিধান সম্মত হয়েছে, বিধান সম্মত হয়েছে। এগুলোর বদল করতে হবে। ব্যাপারটা কিন্তু সোজা না। আমি বলবার সময় যেরকম করে বলছি, বলতে বলতে আমার কাছে বলাটাও এখন সহজ লাগে, কিন্তু আমি জানি করতে গেলে এটা সহজ নয়। কিভাবে করবেন? একটা সরকার উৎখাত হয়ে গেল, পালিয়ে গেল, সে কোনো রকম বিধান বলে গেল না, কোনো নিয়মের কথা বলল না। সেই সরকার চলে যাবার পরে আর একটা সরকার কিভাবে আসবে সেটা বলল না। তাহলে নতুন সরকার আসবে কীরকম করে? আমরা তখন সংবিধানের শরণাপন্ন হলাম। আর্টিকেল 106 অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে রায় চাইলাম, বলো কি করা যেতে পারে। প্রেসিডেন্ট চাইলেন এটা, এবং জানেন সেই রায় অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এবং সেটা নিয়েও প্রশ্ন করা যেতে পারে 106 নিয়ে। 106 কি যথাযথ ছিল? 106-এর প্রেক্ষিতে কি কোনো শুনানি হয়েছিল? কোন জায়গায় শুনানি হয়েছিল? কোন বিচারপতিরা এই রায় দিয়েছিলেন? সেই বিচারপতিরা তখন কি মুক্ত ছিলেন, নাকি বন্দী ছিলেন, নাকি পলাতক ছিলেন? একটা পলাতক, বন্দী, রেস্টেড বিচারক কি হতে পারে? আমরা বললাম অতীতকে কবর দেন, সামনের দিকে দেখেন। যেটা আমাদের জন্য ক্লেদের, যেটা আমাদের গ্লানি, যেটা আমাদের জন্য কষ্টের, আমরা তার চাষ করতে চাই না। আনন্দের এবং সেই জন্যে এই প্রশ্নগুলো তোলবার দরকার নেই। যেই সরকার হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে,